আহ সামনেই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, সব হুম। থেকে একটা বড় আইসিসি ইভেন্ট। তো সেখানে হুম। এখন যদি দেখি আমাদের ইন্ডিয়া টিমে কিছু সমস্যা আছে উইকেট কিপিং নিয়ে, কাকে হুম। চান্স দেওয়া উচিত কাকে নয়। তো হুম। আজকে আমরা আমাদের বিষয় হচ্ছে যে কোন কোন উইকেট কিপারকে নিয়ে যাওয়া উচিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত কোন আছে। কোন উইকেট কিপার এখনো অপশন রাখলে হবে না, আই থিঙ্ক। ঠিক আছে, কারণ মেনলি আমাদের একটা উইকেট কিপারের উপর বেস করে ফোকাস রাখতে হবে। তো হুম। আপাতত রিসেন্টলি আর কোনো ওডিআই সিরিজ আর কটা আছে চ্যাম্পিয়ন্স আপাতত ট্রফির আগে? সামনে আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনটেই ওডিআই ম্যাচ আছে ইংল্যান্ডের হ্যাঁ, সাথে। তো এমনটা তো পসিবল না যে তিনটে ওডিআই সিরিজে তিনজন মানে ডিফারেন্ট উইকেট কিপারকে খেলাবে। হুম, হুম, ঠিক হুম, আছে, তো সেই হুম, হিসেবে দেখতে গেলে অপশন আমাদের কাছে আছে উইকেট কিপারের আপাতত ঋষভ পান্ত, কে এল রাহুল, সঞ্জু স্যামসন আর ঈশান কিষান। ঠিক আছে, হুম, সেই হিসেবে দেখতে হুম। গেলে রিসেন্ট ফর্ম অনুযায়ী তিনজনকেই আপাতত উইকেট কিপার হিসেবে দেখছে। একটা হ্যাঁ। ঋষভ পান্ত, একটা কে এল রাহুল, আর একটা সঞ্জু স্যামসন। হুম। আর ঈশান কিষান যদিও ডোমেস্টিকে কাম ব্যাক করেছে, বাট মনে হয় না রিসেন্ট ইয়ে অনুযায়ী ঈশান কিষানকে উইকেট কিপার হিসাবে বিসিসিআই দেখছে। তো আমাদের কাছে অপশন তিনটে রয়েছে, এক কে এল রাহুল, সঞ্জু স্যামসন আর ঋষভ পান্ত। হুম। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে অয়ন সাহা এবং সৌরদীপ। তো আমি প্রথম কোশ্চেন সৌরদীপকে করছি যে তোমার মতে কোন কোন বা কোন উইকেট কিপারকে ইন্ডিয়া টিমে প্রথম চয়েস হিসেবে রাখা উচিত। প্রথমে সবাইকে গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং। সত্যি কথা বলতে আমি ছোট দেখা কে এল রাহুল ছাড়া অন্য কাউকে আমার মতে ইন্ডিয়া টিমে বর্তমানে উইকেট কিপার হিসাবে মানে প্রমোট দেওয়াটা আমার মতে ঠিক না। কে এল রাহুল ছাড়া, কে এল রাহুল আমাদের এই মুহূর্তে ফার্স্ট চয়েস। কে এল রাহুল, তার কারণ যদি দেখা যায় গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে সেখানে কে এল রাহুলের দারুণ দারুণ পারফরমেন্স ছিল। 19 ম্যাচে প্রায় 797 রান, 57 অ্যাভারেজে রান করেছিল কে এল রাহুল। তাছাড়া যদি এশিয়া কাপের ম্যাচ দেখা যায় 2023-এ পাকিস্তানের বিরুদ্ধে একটা ভালো কামব্যাক ম্যাচ, একটা কঠিন সিচুয়েশনে বিরাট কোহলির সঙ্গে একটা ভালো পারফরমেন্স করেছিল। তাছাড়া কে এল রাহুল মিডিল অর্ডারে যে রকমের স্ট্রেংথটা দেখায়, রোটেশন অফ দ্য স্ট্রাইক দিয়ে শুরু করে বাউন্ডারি দিয়ে শুরু করে উইকেট ধরে রেখে খেলা, এই অ্যাবিলিটি গুলো কে এল রাহুলের অন্য সবার থেকে ভালো। আর অন্যান্য আমরা যে কটা অপশনের কথা বললাম আর কি, যে ঋষভ পান্থ হোক, সঞ্জু স্যামসন হোক বা ঈশান কিষান হোক, এদের থেকে কে এল রাহুল অনেকটাই ফার বেটার। আমার মতে কে এল রাহুলের সঙ্গে আমি কোনো রকম তর্কে যেতে চাই না যে কে এল রাহুল ছাড়া অন্য কেউ ইন্ডিয়া টিমের উইকেট কিপার হতে পারে, তাও বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। কারণ মিডিল অর্ডারে কে এল রাহুল বর্তমানে ইন্ডিয়া টিমের সব থেকে সর্বাধিক রান গ্রাহক যদি ওয়ানডে আর টেস্ট ধরা হয়। 31 ম্যাচে 1283 রান, তাও হচ্ছে ফিফথ ডাউনে নেমে। তো আমার মনে হয় না কে এল রাহুল ছাড়া অন্য কেউ আর কি হতে পারে। অন্য সবার নিজের নিজের পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, তো আমার মনে হয় কে এল রাহুলই বেস্ট এই পজিশনে, বিশেষ করে ওডিআই ফরম্যাটে। বা যত লং ফরম্যাট হবে কে এল রাহুলই বেস্ট মিডল অর্ডার হিসেবে। আচ্ছা, সৌরদীপকে একটা কোশ্চেন আছে। কে এল রাহুল বলছে, এবার কে এল রাহুল ওয়ার্ল্ড কাপের এক্সাম্পল দিল, বাট ওয়ার্ল্ড কাপ ফাইনালে কি হলো? কারণ যেখানে যেই প্রবলেমটা দেখা যাচ্ছিল যে মিডিল অর্ডারে আসছে ঠিকই, ঠিক আছে, কিন্তু যেখানে একটা ব্যাটসম্যানকে অ্যাটাকিং খেলা উচিত সেখানে স্ট্রাইক রেট বিশাল কম। ইভেন ধরে হচ্ছে যে সে খেললো জাস্ট উইকেট বাঁচানোর জন্য খেলছে। ইভেন লাস্ট শ্রীলঙ্কা সিরিজেও সেম দেখা গেছে, যেখানে ফার্স্ট ম্যাচে যেখানে 37 না 39 রান করলো, ঠিক আছে, সেখানে কে এল রাহুল অ্যাজ এ 7 নম্বরে নেমে অ্যাজ এ সিনিয়র রেসপন্সিবল প্লেয়ার হিসেবে উচিত ছিল যে ম্যাচটা শেষ করে আসা, কিন্তু সেখানেও সে ব্যর্থ। ঠিক আছে, ইভেন লাস্ট তুই 10-15টা দেখে নে, রান করছে, বাট তুই যেখানে স্ট্রাইক রেটের ম্যাটার করে একটা, সেখানে কে এল রাহুলের স্ট্রাইক রেট বিশাল কম। একটা সময় যেখানে ইন্ডিয়ান টিমে যদি হাইয়েস্ট স্ট্রাইক রেট হিসেবে খেলতো সেটা কে এল রাহুল ছিল, ঠিক আছে, টপ অর্ডারে যখন ওপেনিং করতো। বাট যখন থেকে মিডিল অর্ডারে আসা স্টার্ট করেছে, আহ, তো তখন থেকে দেখা গেছে যে কে এল রাহুল জাস্ট কি বলবো, নিজের উইকেট বাঁচানোর জন্য জাস্ট স্লো পিচও, মানে ব্যাটিং পিচও স্লো হিসাবে খেলছে, যে জন্য ওয়ার্ল্ড কাপ 2023-এ ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারার একটি মেন কারণ বলে আমি মনে করি। যেখানে বিরাট কোহলি জাস্ট স্ট্রাইক রেট খেলছে, বাট কে এল রাহুলকে অ্যাটাকিং খেলা উচিত ছিল, সেখানে কে এল রাহুল ঠুকে ঠুকে লাস্ট 50 ওভারে 50 করে লাভ কি হলো? তোমার স্ট্যাট বাড়িয়ে, তোমার নিজের পার্সোনাল স্ট্যাট বাড়িয়ে লাভ কি হলো? সেখানে ম্যাচ তো হারতে হলো না। সেখানে পার্সোনাল কতটা ম্যাটার করে, পার্সোনাল স্ট্যাট কতটা ম্যাটার করে? সত্যি কথা বলতে যদি ফাইনাল ম্যাচের কথা আমি বলি, কে এল রাহুলের যে স্লো ইনিংস এর কথা বলা হচ্ছে, নো ডাউট হুম। কে এল রাহুল সেদিন স্লো ইনিংস খেলেছিল। কারণ আমার যতদূর আমি মনে করতে পারি 100+ বল খেলে 63 সামথিং রান করেছিল কে এল রাহুল।
কিন্তু যদি আমি কেএল রাহুলের খেলার পরিস্থিতিটার কথা ভাবি, যখন শ্রেয়াস হুম আয়ার খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়, বিরাট কোহলি যখন আউট হয়ে যায়, হুম কেএল রাহুলের ক্ষেত্রে সেই মুহূর্তে হয়তো পরে দুটো ব্যাটসম্যান ছিল হচ্ছে জাদেজা আর হচ্ছে সূর্যকুমার যাদব। তো কেএল রাহুল খুব ভালোভাবেই জানতো যে কেএল রাহুলের উইকেট যদি ওখানে লুজ হয়, জাদেজা হোক হুম কিংবা সূর্যকুমার যাদব হোক, এরা কেউই অতগুলো ওভার না হলেও 20 থেকে 25+ ওভার টেনে নিয়ে যাওয়ার মতো প্লেয়ার কেউ ছিল না। হ্যাঁ, আমি মানছি অতিরিক্ত স্লো খেলেছিল কেএল রাহুল ফাইনাল ম্যাচটা, কিন্তু দেখতে হবে যে পিচটাও কেমন ছিল। দিনের বেলা ট্রিকি পজিশন ছিল এবং আমরা দেখেছি যে বিরাট কোহলি যখন ক্রিজে ছিল অনেকক্ষণ ধরে বিরাট কোহলি চার মারতে পারছিল না, কোনো বাউন্ডারি আসছিল না, হুম স্টার্টিং কিছু বাউন্ডারি ছাড়া। আর যদি হুম কেএল রাহুলের বর্তমান সিরিজের কথা আমি বলি, হুম সেকেন্ড ম্যাচটার কথা যদি আমি বিশেষ করে বলি, কেএল রাহুল প্লে হুম ডাউন আউট হয়েছে অ্যাটাক করতে গিয়ে। সত্যি কথা বলতে হুম এখানে আমি কোচের কোনো রকম দোষ দেবো না যে কোচ কি ধরনের মেসেজ দিচ্ছে টিমের প্লেয়ারদের। কেএল রাহুলকে আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে অ্যাটাক করতে গিয়ে ওইভাবে আউট হয়েছে ওয়ান ডে ম্যাচে, তাও প্রথমে নেমে, যেখানে ইন্ডিয়ার হুম কাছে অনেকগুলো বল, অনেকগুলো রান বাকি এবং উইকেট 4-5টা ডাউন। তো আমার মনে হয় এটা হুম কোচের মাইন্ডসেট হতে পারে যে হুম অ্যাটাকিং খেলার। আর তুমি যেটা বললে আর কি যে কেএল রাহুল একসময় ইন্ডিয়া টিমের হাইয়েস্ট স্ট্রাইক রেট বিশিষ্ট ব্যাটসম্যান ছিল, প্রাইম স্টেজে কেএল রাহুল ছিল। কিন্তু হুম দেখতে হবে যে কেএল রাহুলের কিন্তু ডাউনফলটা এসেছিল সেই ওপেনিং ব্যাটসম্যান থেকেই। ওপেনিং ব্যাটসম্যান হুম একসময় কিন্তু কেএল রাহুল পুরোপুরিভাবে আর কি ফেল হয়েছিল। আর তারপর থেকে দেখতে গেলে শুধু ওয়ান ডে না, টেস্ট ম্যাচেও কেএল রাহুল মিডল অর্ডারে অসাধারণ পারফরমেন্স দেয়। তার যদি একটা বড় উদাহরণ দিই আমি, সাউথ আফ্রিকার সঙ্গে যে ট্যুর হয়েছিল তার প্রথম ওডিআই সিরিজেও ইন্ডিয়ার কেউ সেরকম হুম বড় রান করতে পারেনি, কেএল রাহুল সেই ম্যাচে দাঁড়িয়ে হচ্ছে সেঞ্চুরি করেছিল। আর কেএল হুম রাহুল ফার্স্ট চয়েস হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে ওর উইকেট কিপিং। অনেকে বলতে পারে হুম কেএল রাহুলের ক্লোজ রেঞ্জে উইকেট কিপিং এর অ্যাবিলিটি সেটা অতটা ভালো না, কিন্তু আমরা যদি হুম 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ দেখি, মানে সে যে কটা ডিআরএস এর যে রিভিউর আবেদন যখন রোহিত শর্মা করেছে, যখন কেএল রাহুলের কাছে জিজ্ঞাসা করে যে হাইট কতটা ছিল, ইম্প্যাক্ট ঠিক ছিল কিনা, সেই দিক দিয়ে কিন্তু কেএল হুম রাহুল একেবারে নির্ভুল। আমার মনে হয়, আমার খুব হলে আমি মনে করতে পারছি না যে কেএল রাহুল ডিসিশন ভুল দিয়েছিল। হয়তো আম্পায়ার কল হতে পারে বা অন্যভাবে কিছু হতে পারে, বাট কেএল রাহুলের কিন্তু 80% প্লাস যে ডিসিশন যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু ঠিকঠাক হয়েছিল। আর তারপরে কথা হুম বলতে গেলে আরো যদি তোমায় আমি একটা ম্যাচের কথা বলি, 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে যেখানে 50 ওভার হিউমিড ওয়েদারে কেএল রাহুল উইকেট কিপিং করেছিল চেন্নাইয়ের পিচে, আর ইন্ডিয়া যখন হুম প্রথমে 3টে উইকেট তাড়াতাড়ি হারায়, ওই অবস্থাতেই হুম কেএল রাহুল কোন রকম ছাওয়ার বাদ নিতে না পেরে কিন্তু সে এসে ইনিংসটা খেলেছিল ওই অস্ট্রেলিয়ার হুম সঙ্গে। আমার মনে হয় না যে হুম এরকম স্ট্রেংথ কারেন্টলি ইন্ডিয়া টিমের কোনো উইকেট কিপার ব্যাটসম্যানের কাছে আছে। আমি যদি ঋষভ পান্তের কথা বলি, ঋষভ পান্ত ওটাও ভালো প্লেয়ার, সে অনেক বড় ম্যাচ জিতিয়েছে, কিন্তু ঋষভ হুম পান্তের যে ধরনের খেলাটা সেটা একটা চান্স, মানে ও চান্স নিয়ে খেলতে পছন্দ করে। ইভেন ও যখন হুম স্ট্রাইক রোটেটও করে তখন স্টেপ আউট করে বলটাকে ফ্লিক করে দিয়ে বা অন সাইডে খেলে দিয়ে ও একটা রান দেয়, বা রিভার্স সুইপ খেলে বা সুইপ খেলে শর্ট রান নেওয়ার চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় হুম না ওয়ান ডে ক্রিকেটে এটা খুব একটা দরকার আছে, কারণ ওয়ান ডে ক্রিকেটের মিডিল ওভারটা ভাইটাল। আর যে টিম যত বেশি স্ট্রাইক রোটেট করতে পারবে মিডিল ওভারে, তাদেরই হচ্ছে বড় রান হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ ইন্ডিয়ার একটা জিনিসই সবসময় দেখে এসেছি আমরা, যে ইন্ডিয়ার উইকেট হাতে থাকলে তবেই ইন্ডিয়া হচ্ছে বড় টোটালে পৌঁছাতে পারে। ইন্ডিয়ার এরকম খুব হুম কম হয়েছে যে টেল এন্ডাররা লাস্টের দিকে এসে অলরাউন্ড পারফরমেন্স দিয়েছে। ইন্ডিয়ার উইকেট হাতে হুম থাকলে বড় টোটাল করতে পারে। আর যদি স্ট্রাইক হুম রেটের কথাই বলি, কেএল রাহুল এবার নেদারল্যান্ডের সঙ্গে ওয়ার্ল্ড কাপের ম্যাচ হোক কিংবা সেমিফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হোক, এই ম্যাচগুলোয় কিন্তু হুম বেশ ভালো স্ট্রাইক রেট মেনটেন করেই কেএল রাহুল খেলেছিল। সুতরাং শুধু হুম ফাইনাল ম্যাচের উপর বেসিস করে কেএল রাহুলকে জাজ করাটা আমার মনে হয় না ঠিক হবে। যেখানে বললো যে ব্যাটে লাগছিল না, ঠিক আছে। আর মানে ইভেন ফাইনালও দেখা গেছে যে রোহিত শর্মা যতক্ষণ ব্যাট করছিল ততক্ষণে ব্যাটিং পিচ মনে হচ্ছিল। রোহিত শর্মা আউট হলো, তারপর জাস্ট একটা সঙ্গে সঙ্গে 3টে উইকেট পড়লো, জাস্ট শ্রেয়াস আয়ার জাস্ট এক বলে আউট হলো। বাট যেখানে 10 ওভারে মাত্র 3 উইকেট পড়েছে, ঠিক আছে, সেখান থেকে তোমার 30 ওভার পর্যন্ত তোমার একটা দুটো চার চার মারার ট্রাই তো করবে সেই, তুই জাস্ট যদি হাইলাইট গুলো দেখিস, ঠিক আছে, 30 ওভার পর্যন্ত কোহলি না কেএল রাহুল, কোহলি যেখানে একজন, হ্যাঁ, অপোনেন্ট হিসেবে, মানে কি বলবো, অপোজিট ব্যাটসম্যান হিসেবে একটা ভরসা দিচ্ছে যে আমি আছি, তুমি চালাও বা কিছু, সেখানে কেএল রাহুলও এসে জাস্ট ঠুকছে। 30 ওভার পর্যন্ত কোনো স্ট্রাইক রেটই মেনটেন করেনি, একটা চার মারার ট্রাই পর্যন্ত করেনি। হতে পারে যে ট্রাই করছিল, লাগছিল না, সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু যখন দেখবি 30 ওভার পর্যন্ত ট্রাই পর্যন্ত করেনি। ইভেন যদি লাস্ট ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ দেখিস, সেখানে ভাগ্যিস, আমি বলবো যে ভাগ্যিস সেম সিচুয়েশন ছিল, বাট কেএল রাহুলের জায়গায় অক্ষয় প্যাটেল ছিল, সেখানে অক্ষয় প্যাটেল চান্স নিয়েছিল। সেই চান্সটা যদি সেই ওয়ার্ল্ড কাপে কেএল রাহুল নিত, আমার মনে হয় না সেই সিচুয়েশনটা ফেস করতে হতো, ঠিক আছে। যেখানে দেখলে তুই
ইয়েতে দেখতে পারবি ফাইনালেও অস্ট্রেলিয়ারও সেম সিচুয়েশনে ছিল, ঠিক আছে? সেখানে অস্ট্রেলিয়ার ফার্স্টে 3 উইকেট পড়ে গেছিল প্রায় 50 রানে, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে টিম ডেভিড ট্রাভিস হেড দাঁড়িয়ে চান্স নিচ্ছিল ওরা 4 মারার, ঠিক আছে? সেই চান্সটা কেএল রাহুল বলুক বা বিরাট কোহলি বলুক, দুজনের মধ্যে কেউই নেয়নি। আমার মনে হয় সেই এত ডিফেন্সিভ হয়ে গেছিল দুজনেই, অন্তত একজনের মারা উচিত ছিল সেখানে। সেই দায়িত্বটা কেএল রাহুলের নেওয়া উচিত ছিল, সেটা কেএল রাহুল নেয়নি। আমি সেই মাইন্ডসেটে খেলেনি বলে, সেই স্ট্রাইক রেটে রোটেট করেনি বলেই হয়তো ওয়ার্ল্ড কাপ হারার অন্যতম একটা রিজন হতে পারে সেটা। আমি জাস্ট মিডিল ওভারে সেই স্ট্রাইক রেট মেনটেন করার কথা বলছি। ইভেন সেই সেম জিনিসই শ্রীলঙ্কা সিরিজে হয়েছে। এখন শুধুমাত্র ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দেখে যদি আমরা জাজ করি সবটা, সেটাও ফাইনাল না, complete হবে ফাইনাল না, আমি আরো ইভেন ওই সিরিজে বাকি ম্যাচ গুলো যদি স্ট্যাট গুলো তোর কাছে যদি থাকে, কারো কাছে যদি থাকে একটু দেখা। তুই বের করে নে না, আছে কারো? তোর কাছে আছে? নেই আমার, দাঁড়া, তাহলে স্ক্রিন আমি রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, আমি বা দেখছি তো। অন্যজন বল, অন্যজন বল। আর কিছু বক্তব্য আছে? স্ট্যাট পরে দেখছি। হ্যাঁ, এবার অয়ন তোমার মতামত জানাও। সবাইকে গুড ইভিনিং প্রথমেই। প্রদীপ যেটা বললো, আমি খানিকটা তার সাথে একমত। কারণ একটা ম্যাচ দেখে আমি তার কেরিয়ারটা বিচার করতে পারি না। কারণ সে 2023-এর এশিয়া কাপ থেকে যেভাবে খেলে আসছে, তাতে আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে আমাদের যেভাবে পারফরমেন্স দিয়েছে কেএল রাহুল আমাদের ইন্ডিয়া টিমের হয়ে, তো তারপরে শ্রীলঙ্কা সিরিজটা সবার জন্যই ডিজাস্টার ছিল। এটা এটা শুধুমাত্র আমি যদি কেএল রাহুল সাপেক্ষে দেখি তা না, কেউই সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি আমাদের ইন্ডিয়া টিমে। ব্যাটিং অর্ডার, মিডিল অর্ডার, বা যে আমাদের যে ওপেনিং অর্ডার, সবাই কোলাপস করে গেছে খুব তাড়াতাড়ি। তো তার জন্য আমি কখনোই সেইভাবে আমি বলতে পারবো না যে কেএল রাহুলকে আমি 2026-এর চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে পারবো না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই সেটা হলো যে কেএল রাহুল চান্স পাবে টিমে, এটা অবশ্যই। কিন্তু তার সাথে সাথে আমি মনে হয় সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া উচিত। কারণ সঞ্জু স্যামসন নিজের হয়তো ওডিআই ক্যারিয়ারে বেশি ম্যাচ খেলতে পারেনি, সে মাত্র 16টা ইনিংস খেলেছে। এবং তার অ্যাভারেজ 57, যেটা একটা আমার মনে হয় যে মিডিল অর্ডারে এসে একটা প্রিটি গুড অ্যাভারেজ। সে প্রত্যেকটা ম্যাচ যদি আমি দেখে থাকি, এর আগের যে সিরিজগুলোতে যে খেলেছে, ওকে প্রায় ম্যাচেই চান্স দেওয়া হয়নি, কিছু ম্যাচে দেওয়া হয়েছে চান্স। যে ম্যাচগুলোই চান্স পেয়েছে সেই ম্যাচগুলোই ও নিজের 100% দিয়েছে। সেখানে মাত্র 16টা ইনিংসেও একটা 100 আছে, যে 100টাও করেছিল একটা ডিফিকাল্ট সিচুয়েশনে, যেখানে কেউই দাঁড়াতে পারেনি ইন্ডিয়ার। সেখানে ও এসে একটা 108 রানের একটা রান করে দিয়েছিল, এবং তার ফলে ইন্ডিয়া সেই ম্যাচটা জিতেছিল। যতদূর আমার মনে পড়ছে সেটা সাউথ আফ্রিকার সাথে। তো এছাড়াও যেটা আমি বলবো যে স্যামসংকে আমি কেন মানে টিমে রাখতে চাই আমার যে 2025-এর আগামী যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তার কারণ হচ্ছে স্যামসং কে আমরা যদি দেখি আইপিএল সিজনেও স্যামসাং খুব ভালো খেলেছে, পারফরমেন্স ভালো ছিল মিডিল অর্ডারে এসে। হয়তো টি-20 বিশ্বকাপে সে চান্স পায়নি, কিন্তু তবুও আমি বলবো যে স্যামসাংকে আমার টিমে রাখা উচিত। অন্তত সামনের যে একটা মাত্র ওয়ানডে হয়তো আমাদের কাছে সুযোগ আছে সিরিজ খেলার, এবং সেখানে আমার মনে হয় স্যামসাংকে আমার টিমে রেখে চান্স দেওয়া উচিত। কারণ এখন তুই দেখি প্রায় টিমেই ওডিআই যে টিমগুলো আছে সেখানে তারা দুটো উইকেট কিপার খেলাচ্ছে, তারা রিস্ক নিচ্ছে দুটো উইকেট কিপার খেলানোর বা চান্স নিচ্ছে, এবং সেখানে তাদের যে খুব ফল্ট হচ্ছে খেলায়, তা তো আমি দেখছি না। তো আমার মনে হয় স্যামসাং চান্স পাওয়া উচিত। কিন্তু ফার্স্ট প্রেফারেন্স হিসেবে অবশ্যই কেএল রাহুল আমার মনে হয় চান্স পাবে বা পাওয়া উচিত। কিন্তু আমি মনে হয় টিমে যে প্রথম 15 টিম সেখানে স্যামসাংকে রাখা উচিত। হ্যাঁ, তো স্যামসনের স্ট্যাটের উপর বেস করে এবার আসি স্যামসনের কথা। স্যামসন, দেখ, স্ট্যাট ক্রিকেটে অতটা ম্যাটার করে না। আমি কেন বলছি, কেউ, আমি আগের দিন সেটা রাজকেও বলছিলাম, কোনো একটা প্লেয়ার জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের এগেনস্টে ব্যাটিং পিচে 60 বলে 50 করলো বা 60 বলে 70 করলো, ঠিক আছে? আরেকজন প্লেয়ার টাফ বোলিং পিচে অস্ট্রেলিয়ার এগেনস্টে 50 বলে বা 45 বলে 40 করলো, ঠিক আছে? আর সেম সিরিজের বাকি ম্যাচগুলোতে ধর ধর 3টে ম্যাচের সিরিজ আছে। একটা ম্যাচে একটা ধর সঞ্জু স্যামসন আয়ারল্যান্ডের হয়ে একটা ম্যাচে 50 করলো, বাকিগুলোতে 12 আর 6 করলো, ঠিক আছে? সেখানে ব্যাটিং পেস। আর সেখানে ধর ঋষভ পান্ত বা কেএল রাহুল অস্ট্রেলিয়ার এগেনস্টে 40 বা 50 করলো, ঠিক আছে?
বা ধর 30 করলো, ঠিক আছে, বোলিং পিচে, লো স্কোরিং ম্যাচে। তো সেখানে সেখানে সঞ্জু স্যামসনের স্ট্যাট ভালো, ঠিক আছে, ঋষভ পান্ট বা কেএল রাহুলের থেকে। তো তো তুই সেই স্ট্যাটের বেসিসে তুই বিচার করবি যে মানে সঞ্জু স্যামসন কেএল রাহুল বা ইয়ের থেকে ঋষভ পান্তের থেকে বেটার সেই স্ট্যাট অনুযায়ী। আমি স্ট্যাট অনুযায়ী বিচার করছি না, কারণ তুমি যদি দেখো ওদের ওদের ইনিংসের সংখ্যা অনেক বেশি, ওরা অনেকটা বেশি চান্স পেয়েছে বা অনেক বেশি হ্যাঁ, এবার ইনিংস এবার আমি বলছি খেলেছে। এবার আমি বলছি হ্যাঁ, এবার আমি বলছি লাস্ট যদি সঞ্জু স্যামসনের ম্যাচগুলো দেখিস, মাত্র দুটো ম্যাচে রান আছে, ঠিক আছে। একটা লাস্ট জিম্বাবুয়ে সিরিজে হয়তো, ঠিক আছে, সেখানে একটাই মাত্র 50 করেছে, বাকি দুটো ম্যাচে মানে রান পায়নি। আর সেই মানে ওয়ার্ল্ড কাপের পর সাউথ আফ্রিকা সিরিজ হয়েছিল ওডিআইতে, সেখানে একটা ম্যাচে খালি 100 করেছে, ঠিক আছে। বাকি তুই দেখতে গেলে ইনাফ চান্স পেয়েছে, সঞ্জু স্যামসন নিজে সেই চান্স গুলোকে কাজে লাগাতে পারেনি। তুই যেখানে একটা নেশন, যেখানে প্রতিটা ঘরে সবার স্বপ্ন ক্রিকেট হওয়া, ঠিক আছে, একটা পজিশনের পিছনে লাখ লাখ ক্রিকেটার বসে আছে ওই একটা চান্স পাওয়ার জন্য। সেখানে সঞ্জু স্যামসন এতগুলো চান্স পাচ্ছে, তারপরেও সে ফেল হচ্ছে, ঠিক আছে, বারবার। তো সেখানে মনে হয় কি তোকে আরো চান্স দেওয়া উচিত। সেখানে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এই টিমের এগেনস্টও ফেল হচ্ছে, মাত্র 3টে ম্যাচে জাস্ট একটা ম্যাচে রান করছে, যেখানে হয়তো ওই ম্যাচটা অতটা ম্যাটারও করে না, ঠিক আছে, সেখানে রান পাচ্ছে এমন ম্যাচে। তো সেই স্ট্যাট ম্যাটার করে কি অতটা, যেখানে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এদের এগেনস্টে খেলে স্ট্যাট বাড়িয়ে, ঠিক আছে। আমার মনে হয় না তুই আইপিএল এর একটা ম্যাচ বল বা ইন্টারন্যাশনাল সিরিজে একটা ম্যাচ বল যেখানে সঞ্জু স্যামসন একা ম্যাচ জিতিয়েছে, ইন্ডিয়াকে হোক বা রাজস্থান রয়্যালসকে হোক। একটা ম্যাচ আমার মনে আছে আইপিএল সিরিজে 100 করে মানে কাছাকাছি নিয়ে গেছিল, বাট লাস্টে ফিনিশ করতে পারেনি, হেরে গেছিল ম্যাচ 100 করেও। সেখানে ওই স্ট্রাইক রেট দেয়নি ইয়েকে, কি যেন ছিলাম নামটা মনে নেই। দেখো, তুমি যেটা বলছো অবশ্যই ঠিক, কিন্তু তুমি যদি দেখো সঞ্জু স্যামসনকে প্রত্যেকটা ম্যাচে নামাচ্ছে ফিফথ ডাউনে। তো যদি আমার দেখা যায় যে যেখানে আমার কিছু কিছু ম্যাচ থাকে যেখানে আমার ফিফথ ডাউনের প্লেয়াররা হয়তো ম্যাচ ফিনিশ করার চান্স থাকে না, যেখানে আমার যদি মিডিল অর্ডার বা যারা থার্ড ডাউনে বা ফোর্থ ডাউনে নামছে তারা যদি ম্যাচটা একটা ভালো পার্টনারশিপে নিয়ে যায়, তখন খুব বেশি দূর যাওয়া লাগবে না। তুমি যদি 2022-এর ইন্ডিয়া জিম্বাবুয়ের একটা সিরিজ দেখো, সেখানে যে সেকেন্ড ওডিআইতে যেখানে ইন্ডিয়ার ওপেনিং অর্ডার কোলাপস করে গেছিল, সেখানে দীপক হুডা সঞ্জু স্যামসন একটা পার্টনারশিপ করে সেই ম্যাচটা ফিনিশ করেছিল। আমি বলছি না কোনো টিম, জিম্বাবুয়ে হয়তো একটু কার লোয়ার অর্ডার টিম। এগেনস্ট, আমি তো তাতে বলছি কার হ্যাঁ, এগেনস্টে, জিম্বাবুয়ে একটু, তুমি জিম্বাবুয়ের যদি এগেনস্টে। এগেনস্ট, হ্যাঁ তুমি যদি এগেনস্টেই দেখো তাহলে দেখো নিউজিল্যান্ড হুম সফরে, যদি হুম 2022-এ নিউজিল্যান্ড সফরে সঞ্জু স্যামসন হুম সেকেন্ড ওডিআইতে সঞ্জু স্যামসন আর রেসার একটা গুড পার্টনারশিপ করেছিল। সেখানে হুম ওর টোটাল হয়তো ওর 3টে ম্যাচ হয়েছিল সেখানে। তো ফার্স্ট ওডিআইতে হুম খেলার চান্স পেয়েছিল, সেকেন্ড ওডিআই ক্যান্সেল হয়ে গেছে, থার্ড ওডিআইতে চান্সই হুম পায়নি ব্যাট নামার। তো একটা প্লেয়ার হুম। যে ব্যাটে নামতেই পারছে না, চান্সই পাচ্ছে না, তো সে নিজের অ্যাভারেজ বা সে নিজের ইনিংস সংখ্যা কি আমি করে বলছি বাড়াবে? যেগুলো চান্স পেয়েছে সেগুলো রেসপেক্টে। হ্যাঁ, যেগুলো চান্স পেয়েছে তুমি দেখো, দেখো বেশিরভাগ যেগুলো চান্স পেয়েছে ইভেন সেগুলো তোমার লাস্ট চেষ্টা লাস্ট করেছে শ্রীলঙ্কা নিজের সিরিজও চান্স 100% পেলো, দেওয়া। লাস্ট শ্রীলঙ্কা সিরিজও এবার চান্স পেলো। হ্যাঁ, আই এখানে থিঙ্ক তোমার, দুটো এবার ম্যাচ তুমি টি ইনাফ, টোয়েন্টি, দুটো এবার ম্যাচ তুমি টি ইনাফ। টোয়েন্টি সফর আর তুমি ওয়ান ডে খেলা তোমার এক ফরম্যাট না, টি টোয়েন্টি একটা হোয়াইট ছোট বলে ফরম্যাট। হোয়াইট বল, সঞ্জু স্যামসন তো ওয়ান ডে ওডিআই থেকে বেশি টি-20 খেলেছে, ঠিক আছে। হ্যাঁ, টি তো টোয়েন্টি খেলেছে। টি-20 এবার দেখো পারফরমেন্স তো আমাদের বেশি, যেহেতু টি-20 আমাদের পারফরমেন্স তো নেক্সট ভালো হওয়া টার্গেট, উচিত না? হ্যাঁ আমাদের নেক্সট টার্গেট আমাদের 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। তো চ্যাম্পিয়ন্স ট্রফি তো আমার, হুম সেটা আমার ওয়ান ডে ফরম্যাটে হবে। তো সেখানে আমার, সেখানে দাঁড়িয়ে যদি আমি বলি যে টি টোয়েন্টি খেলা থেকে ওয়ান ডে খেলাটা বিচার করা উচিত না আমার যেটা মনে হ্যাঁ, হয়, না কারণ টি বিচার টোয়েন্টি করা একটা একদম না, ছোট হ্যাঁ। ছোট ফরম্যাটের খেলা একটা, সেখানে হুম রান হুম হুম হলেও ভালো হুম না হলে ভালো। তুমি যদি দেখো টি হুম টোয়েন্টি ফরম্যাটের এই যে ফার্স্ট ম্যাচ, যেটা আমাদের ওয়ান ম্যাচ ম্যাচ ছিল বাংলাদেশের সাথে, সেখানে সঞ্জু স্যামসন হুম প্রথমে নেমে কিছু করতে পারলো না, এডবিন চান্স দিল তাকে, কিন্তু করতে পারলো না। কিন্তু ঋষভ পান্ট ভালো খেললো বলে ঋষভ পান্টকে চান্স দিল। তুমি যদি দেখো ঋষভ হুম পান্ট পাকিস্তান ম্যাচটা বাদ দিয়ে একটা ম্যাচেও কিন্তু ভালো হুম। পারফরমেন্স করিনি ইন্ডিয়া টিমের হয়ে, প্রত্যেকটা ম্যাচে কোলাপস করে গেছে, হ্যাঁ, এবং এবার আমি এমনকি আসছি। যেখানে যেখানে ওর দরকার ছিল একটা ম্যাচেও খেলতে হুম পারিনি। এবার আমার মনে হয় সেখানে হুম সঞ্জু স্যামসন থাকলে খেলতে পারতো। এবার হুম সেটা জাস্ট একটা ধারণা, সেটা তো বলা মানে বোঝানো যাবে না সেটা, বা আমি তো জাস্ট একটা ধারণা করতে পারি যে কি হতে পারতো। হুম কিন্তু আমি হুম যেটা বলছি, ও যতগুলো ইম্পর্টেন্ট ম্যাচ খেলেছে সেই হুম। ম্যাচগুলোতে চেষ্টা করেছে নিজের 100% দেওয়ার। তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় সঞ্জু স্যামসনকে কারণ 100% প্রথম যদি জিরো 15, হয়, 10 হয়, 12 হয়, তো তাকে কি চান্স দেওয়া উচিত? তাকে এবার তুমি যদি, আমি যদি আমার অপশনস গুলো দেখি, যে আমি শুরুতেই রাজ বললো যে অপশন 3টে, সঞ্জু কেএল স্যামসন, রাহুল ভালো ঋষভ অপশন পান্ট আছে, এবং ঋষভ কে এল পান্ট ভালো রাহুল। কে অপশন এল আছে। রাহুল অবশ্যই ইভেন ভালো ঈশান কিন্তু কিষানের, কিন্তু ইভেন ঈশান কিষানেরও স্ট্যাট ভালো আছে, ও 200 আছে, ঠিক আছে, ঋষভ পান্তের ওডিআই কথা আমি ফরম্যাটে। আমি ঠিক নিজের যদি পরিপ্রেক্ষিতে বলি, ঋষভ পান্ট
হয়তো হুম কিছু কিছু বড় ম্যাচ ফিনিশ করেছে, এটা মানতে হুম হবে। ঋষভ পান্ত একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, কিন্তু হুম ও ব্যক্তিগতভাবে আমি যেটা দেখি ওর কোনো বড় ম্যাচগুলোতে ও বারবার ইন্ডিয়া টিমকে ডিসঅ্যাপয়েন্ট করে। তো আমার হুম সেই জন্য ঋষভ পান্তকে আমি পার্সোনালি আমি প্রেফার করবো না, আমি সঞ্জু স্যামসনকেই প্রেফার করবো। অন্তত আমি চাইবো যে ইন্ডিয়া টিম এইবার এই সামনের 3টে ওয়ানডে সিরিজ সঞ্জু স্যামসনকে খেলাক, চান্স দিক অন্তত। যদি সে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে ভালো, কারণ তা না হলে তো আমার ঋষভ পান্তকে ছাড়া আর তো কোনো অপশন নেই উইকেট কিপার হিসেবে। এবং কে এল হুম রাহুল একটা ভালো উইকেট কিপার, সেটা আমরা 2023-এই বুঝতে পেরেছি। কিন্তু যদিও ঋষভ পান্ত একটা প্রপার উইকেট কিপার, সঞ্জু স্যামসন প্রপার উইকেট কিপার, কে এল রাহুল পার্ট টাইম থেকে নিজেকে ডেভেলপ করেছে, এখন একটা ভালো হুম জায়গায় হুম আছে। তো সেই পরিপ্রেক্ষিতে হুম। আমি বলবো, যদি শুধু ঋষভ পান্ত আর সঞ্জু স্যামসনের তুলনা করি, তাহলে আমি সঞ্জু স্যামসনকেই প্রেফার করবো প্রথম 15-য় রাখার জন্য। হ্যাঁ, এবার আমি ওয়ার্ল্ড কাপের কথা বলি, যেখানে পাকিস্তানের ম্যাচটা বাদ দিয়ে বাকি একটা ম্যাচও তেমন পারফর্ম করতে পারেনি। সেখানে রোহিত শর্মা বলে দিয়েছিল সবার রোলটা কি। মেবি ঋষভ পান্তের রোল দিয়েছিল, তো তুমি তোমার মতো খেলো, এসে মারো, আউট হও, ম্যাটার করে না, ঠিক আছে। আমি এবার রোলটা বলছি। ইভেন সূর্যকুমার যাদবেরও তেমন একটা ম্যাচ বাদ দিয়ে তেমন হয়তো ওরকম পারফর্ম নেই, ঠিক আছে, কিন্তু ফাইনাল ম্যাচেও ওরকম পারফর্ম করেনি সে, ঠিক আছে, যেখানে দরকার ছিল সূর্যকুমার যাদব। কিন্তু ওই একটা ক্যাচ বা ঋষভ পান্তের সেরকম প্রেজেন্স অফ মাইন্ড, ওই রকম টাইম আউট নেওয়া, ঠিক আছে, এইগুলো আমার মনে হয় না যে সঞ্জু স্যামসন বা কে এল রাহুল করতে পারবে। এবার এবার তুই যদি দেখিস যে আহ, সূর্যকুমার যাদব পারফরমেন্স করিনি আর ঋষভ পান্ট পারফরমেন্স করছে বা প্রেজেন্স অফ মাইন্ড, তুই যখন হুম ব্যাটিং এ দেখবি ফাইনাল ম্যাচে সূর্যকুমার যাদব যখন আউট হয়, তো এমন হুম না যে ও এক্সট্রা অর্ডিনারি কিছু ট্রাই করতে গেছে বা মানে হুম হুম ওর হুম ডায়ের বাইরে গিয়ে কিছু ট্রাই করেছে। ও যে শটে হুম প্রতিদিন সিক্স মারে বা চার মারে, যেটা ওর গো টু শট, ও সেই শট হুম খেলতে হুম গিয়েই আউট হয়েছে। মানে 10 দিনে 9 দিন এমন হয় যে ছয় হয়, একদিন হয় যে ছয় হয় না, তো সেটা ফাইনাল ছিল। কিন্তু তুই হুম যদি দেখিস যে ঋষভ পান্তের কথা, ঋষভ পান্তের হুম একমাত্র প্রথম যে ম্যাচটা ছিল যে আয়ারল্যান্ডের সাথে, সেই ম্যাচে হুম আমি কোনো মানে খুব কম সংখ্যক মিস্টেক দেখেছি ঋষভ পান্ট যেটা হয়েছে। কিন্তু হুম যত দিন দিন টুর্নামেন্ট এগিয়েছে, যেমন তুই যদি আমরা ধরি যে পাকিস্তানের সাথে, পাকিস্তানে হুম খুব সম্ভবত 42 কি 40 রান মতন করে। হুম 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 এখানে এমন অনেক চান্স গেছে যেখানে দুটো ফিল্ডারের মাঝামাঝি গেছে, মানে যেখানে যেগুলো নাথিং শট একদম। খুব হুম সম্ভবত মোহাম্মদ আমিরের ওভারে দুটো এজ হয়, যেটা একদম হুম তোর স্পিকারের পাশ থেকে বেরিয়ে যায়। হয়তো দুটো স্লিপ থাকলে হাতে ক্যাচও যেত সেকেন্ড স্লিপের হাতে। এবং হুম ইমাদ ওয়াসিম, যেখানে আমরা ধরি যে মানে বাহাতি ব্যাটসম্যান বাহাতি বোলারকে একটা ভালো অ্যাডভান্টেজ পাই, সেখানে দেখতে গেলে অনেক মিসিং শট হয়েছে, যেগুলো দুটো ম্যানের হুম বাইরে ভেতর এসে পড়েছে, ক্যাচ হয়নি। তো ওই ম্যাচটা হুম আমি ছেড়েই দিচ্ছি। কিন্তু তুই যদি হুম ফাইনাল ধরি, যেখানে রোহিত শর্মা দুটো চার মেরে আউট হয়ে গেছে, এবং হুম সেই সেম অবস্থা, বল করছে তোর বাহাতি বোলার কেশব হুম মহারাজ। তো সেখানে ও এমনই একটা শট করলো ওই পজিশনে, যেখানে ও নর্মালি একটা সিঙ্গেল নিয়ে সিঙ্গেল রোটেট করতে পারতো কিছুক্ষণ হুম সেট। এবার হ্যাঁ, এক হয় যে ওর রোল ঠিক করা ছিল যে মারতে গিয়ে আউট হবে, কিন্তু ও যে শটটা, যে বল সিলেকশন করে শটটা মারতে গেছে, সেটা তো একদম হুম নাথিং শট, ওখানে ওই শট হয়ই না। হুম তো হুম সেই ক্ষেত্রে দেখতে গেলে যে ঋষভ পান্ট এত চান্স পেয়েছে, হয়তো 2 বছর গ্যাপ ছিল মাঝে, কিন্তু এমন না যে হুম ও কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপে এসছে। প্রপার আইপিএল একটা ম্যাচ হয়তো ব্যান ছিল, বাদ বাকি হুম সব ম্যাচেই আছে। তো হুম প্রপার টাইম পেয়েছে ও রেডি হওয়ার জন্য। তো সেখানে হুম দাঁড়িয়ে যদি ও ওরকম ফাইনালে, হ্যাঁ, ওর একটা পডকাস্টে ভাইরাল হয়েছিল যে ও বলেছিল যে আমি যদি ফাইনাল ম্যাচ খেলতাম ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার হ্যাঁ, তেইশ ওডিআই, হ্যাঁ হ্যাঁ। তো সেখানে থাকলে আমি হয় রান 300 হতো, না হয় 150 হতো। তো সেখানে হুম দাঁড়িয়ে তুই যদি দেখিস যে এরকম মন্তব্যের কোনো মানে হয় না। 150 হলে ম্যাচ তো এমনিও হেরে যেত। তো এরকম হুম কোনো মানে হতো, মানে এরকম কোনো পসিবিলিটি ছিলই না যে আমি গেলেই 350 হয়ে যেত। তো হুম ম্যাক্সিমাম সবাই যখন স্ট্রাগল করছে, ধরেই নিতাম যে ঋষভ পান্ট যেমন প্লেয়ার ও স্ট্রাগল করতোই ওই পিচে। তো হুম আমার মনে হয় না যে ঋষভ পান্ট ওডিআই এর ক্ষেত্রে বা টি-20, মানে ওর যেমন দক্ষতা আছে ক্রিকেটের প্রতি, ও যেমন প্লেয়ার হুম আইপিএল এ আমরা দেখে এসেছি বা টেস্টে আমরা দেখেছি, কিন্তু সেই জিনিসটা ও এখনো টি-20 অথবা ওডিআই তে প্রুভ করতে পারেনি, আমার এটাই মত। আরেকজন, সৌরদীপ। আহ, আমার কথা যদি বলো,
অপশন যখন আমাদের কাছে অল্প কটাই, রাহুলকে তো আমি হুম ফার্স্ট চয়েস হিসেবে বলেইছি, তাছাড়া থেকে যাচ্ছে ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন আর ঈশান কিষান। হুম ঈশান কিষানকে আমি অতটা ধরার মধ্যে রাখছি না, যেহেতু রিসেন্ট হুম কিছু ওডিআই ম্যাচে তাকে প্রজেক্ট করা হয়নি এবং আর সম্ভবত একটাই ওডিআই সিরিজ আছে চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে। আমার হুম মনে হয় না ঈশান কিষান হুম টিমে ব্যাক করবে। সুতরাং ঈশান কিষানের কথাটা বাদ দিয়ে যদি আমি ঋষভ পান্তের কথা বলি, আমি ঋষভ পান্তের টি-20 স্ট্যাট বা টি-20 কেমন খেলেছে আমি বাদ দিলাম। আমি যদি শুধু ওডিআই এর কথাই বলি, এর আগেও আমি বলেছি যে ঋষভ পান্ত যে কাইন্ডের প্লেয়ার, ও চান্স নিয়ে খেলতে ভালোবাসে। তো এদিকটা হুম দেখতে গেলে কি করে যে চান্স নিয়ে খেলা, রিভার্স সুইপ করা, সুইপ ট্রাই করা, স্টেপ আউট করে স্লক করা, ঠিক আছে এই চান্স গুলো, কিন্তু রোটেশন অফ দ্য স্ট্রাইক দরকার। আমি যদি ঋষভ পান্তের দুটো ভালো ওডিআই ম্যাচের কথা বলি বা ওডিআই সিরিজের কথাই যদি বলি, দুটো এসেছিল ইংল্যান্ডের এগেনস্টে। একটা ইংল্যান্ডের মাঠে হুম হুম একটা বড় রান চেস করেছিল, যেটা 125 করলো, হ্যাঁ। হুম হুম আর একটা ম্যাচ আর যে দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচ হচ্ছে ইন্ডিয়ায় হয়েছিল পুনের মাঠে ম্যাচ, যে ম্যাচের যে সিরিজের হুম দুটো ম্যাচে ঋষভ পান্তের জন্য ইন্ডিয়া একটা ভালো ফর্মিডেবল টোটালে পৌঁছাতে পেরেছিল টিম রানটা। হুম কিন্তু এছাড়া যদি হুম আমি ঋষভ পান্তের কথা বলি, 2019 ওয়ার্ল্ড কাপে ঋষভ পান্ত চান্স পায় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে অবস্থায় না, হুম একটা মিডল অর্ডারে নামতো, পুরোপুরি ডিজাস্টার। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচ ছাড়া কোনো হুম ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি। তারপরের কথা হুম যদি আমি বলি, অস্ট্রেলিয়া সিরিজ, যেটা অস্ট্রেলিয়া ইন্ডিয়ায় আসলো এবং ইন্ডিয়ার আমার মনে হয় এই রিসেন্টলি ইন্ডিয়া হোম সিরিজ হেরেছে ওডিআই, ওটা অস্ট্রেলিয়ার সঙ্গেই, যে সিরিজটা যতদূর আমার মনে পড়ে 18-19 সিরিজ। ওই সিরিজের 2 ইনিংসে হুম ঋষভ পান্তের রান হচ্ছে জাস্ট 52, 2 ইনিংসে 52। 21-22 যদি সাউথ আফ্রিকার অ্যাওয়ে সিরিজের কথা আমি বলি, সেখানেও ঋষভ পান্তের একটা ভালো ইনিংস এসেছিল, যেটা 71 বলে 85 করেছিল, একটা প্রেসার সিচুয়েশনে ইন্ডিয়া 287 করেছিল, কিন্তু ইন্ডিয়া ম্যাচটা হেরে যায়। বাদ বাকি ম্যাচে ঋষভ পান্তের সেরকম কোনো পারফর্ম নেই এই সিরিজে, একটা ম্যাচে ডাকও মেরেছিল এই। নিউজিল্যান্ড সিরিজের কথা যদি হুম বলি, সেখানেও ঋষভ পান্তের সেম অবস্থা। ও প্রথম যে একটা ওডিআই হয়েছিল নিউজিল্যান্ডের সঙ্গে, গিল তখন ভালো স্টার্ট দিয়েছিল, তারপরেও ঋষভ পান্ত ভালো স্কোর করতে পারেনি, ইন্ডিয়া জাস্ট 306 রান করে। আমার মনে হয় ঋষভ পান্ত যে পজিশনে ব্যাট ধরেছিল ওই ম্যাচে, ইন্ডিয়া না হলেও আরো 50 রান করা উচিত ছিল। সেকেন্ড ম্যাচ, ওই হুম সিরিজে সেকেন্ড ম্যাচ বাতিল হয়ে যায়, থার্ড ম্যাচেও ঋষভ পান্ত এমন একটা পজিশনে নামে যেখানে ইন্ডিয়া একটা টাফ কন্ডিশনে ছিল, 55-2 ছিল, কিন্তু সেখানেও ঋষভ পান্ত কোনো রকম রেজিস্ট্যান্স গড়ে তুলতে পারেনি। আর সত্যি কথা বলতে ঋষভ পান্তের ওয়ান ডে প্লেইং স্কিল আমার পছন্দ হয় না, কারণ ওইভাবে ওয়ান ডে খেলাটা আমার মনে হয় না ওইভাবে ওয়ান ডে খেলা যায়, চান্স নিয়ে খেলা বা স্টেপ আউট করা। তো আমি যদি খুব একটা ঋষভ পান্তের কোনো কথা উঠলে সবাই গ্যাবা টেস্টের কথা বলে, যে লাস্ট টেস্ট, ওই ম্যাচেও ঋষভ পান্তের অনেকগুলো, একটা দুটো এরকম রয়েছে স্টাম্পিং মিস করেছিল টিম পেন, ঋষভ পান্ত চান্স নিতে গেছিল। হুম জানি না ঋষভ পান্ত আউট হয়ে গেলে সেদিন কি হতো, ইন্ডিয়া জিততো কি জিততো না সেটা কথা না। তবে ওয়ান ডে ক্রিকেটে এই চান্স নিয়ে খেলাটা কিছু কিছু সময় হতে পারে ভালো করে দেয়, কিন্তু এই চান্স নিয়ে খেলাটা আমার মনে হয় না সুইটেবল ওয়ান ডের জন্য। আমি বলতে চাচ্ছি যে আমাদের কাছে যে কটা অপশন আছে, আমি বলছি না সঞ্জু স্যামসন খুব ভালো প্লেয়ার, খুব হুম ব্রাইট হুম কেরিয়ার সঞ্জু স্যামসনের, কিন্তু হুম সঞ্জু হুম স্যামসন যে ধরনের প্লেয়ার, ও প্রপার ক্রিকেটিং ছাড়া বিশ্বাসী করে, যেটা আমি হুম চাচ্ছি এই ধরনের ক্রিকেটার ইন্ডিয়া মিডিল এরকম ডিসিশন আসলো যেখানে পড়ে গেছে ইন্ডিয়া, এক সপ্তাহ হবে, হাতে ওভার আছে 28টা ওভার, এরকম জায়গায় দাঁড়িয়ে ঋষভ পান্ত প্রায় রিস্কি, হয়তো দুটো তিনটে বড় শট খেললো, খেলে সেই পরের মুহূর্তে আবার আউট উইকেটটা থ্রো করে দিয়ে আসবে, ইন্ডিয়ার পুরো মিডল অর্ডার কোলাপস করে যাবে ওখান থেকে। তো আমার মনে হয় যে সঞ্জু স্যামসন সেই টাইপের প্লেয়ার, যে প্রপার ক্রিকেটিং শট খেলে আস্তে আস্তে ম্যাচটাকে ধরে নিয়ে যাওয়ার অ্যাবিলিটি আছে ওর মধ্যে। এবার সঞ্জু স্যামসন কি করবে, ওকে চান্স দিলেও কি করবে, হয়তো সব ম্যাচে ডাক মারতে পারে, 10-20 রান করতে পারে। আর আমার যতদূর মনে হয় ইন্ডিয়া ম্যানেজমেন্ট ঋষভ পান্তের উপরই বেশি ট্রাস্টটা দেখাবে, যেহেতু ঋষভ পান্তের সঞ্জু স্যামসন অল নেট। বেটার ক্যাটাগরি প্লেয়ার, ওর ওয়ান ক্যারেক্টার ঋষভ পান্তের থেকে। ও কথা কেটে কেটে আসছিল, তো নেট মেবি প্রবলেম করছে। মানে আমি সেটাই আর কি ঠিক আছে। বলছি যে হ্যাঁ, ঠিক আছে, প্রপার শট খেলার ব্যাটসম্যান দরকার, তো সেই হিসেবে দেখতে গেলে ঋষভ পন্ত যেই 2 বছর প্রায়, হ্যাঁ 2 বছর প্রায় ছিল না, সেই টাইমে সঞ্জু স্যামসন আর ঈশান কিষানকে চান্স দেওয়া হচ্ছিল। ঠিক আছে,
তো সেই হিসেবে দেখা গেছিল ঈশান কিষানও যতটা ম্যাচ চান্স পাচ্ছিল, ঠিক আছে, সে প্রতিটা ম্যাচে প্রায় রান পেয়েছে। ইভেন একটা ম্যাচে 250 এরকম রান করে গেছে ঈশান কিষান। সঞ্জু স্যামসন সেখানেও রান পায়নি। তো সেইখানে দাঁড়িয়ে এতগুলো অপরচুনিটি যখন ওকে দেওয়া হচ্ছিল, তখন সেই মুহূর্তে সে নিজেই কাজে লাগাতে পারেনি। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জু স্যামসনকে দেওয়া উচিত। যে বললে ইভেন আমার বল, আমি আমি তো বলতে মনে করবো যে সঞ্জু চাইছি স্যামসন থেকে ঈশান কিষানকে নেওয়া উচিত। ঈশান কিষানের যে রানগুলো এসেছিল আমার যতদূর মনে পড়ে সেগুলো অ্যাজ ওপেনার হিসাবে, মিডিল অর্ডার হিসাবে না, প্রথম হুম কথা। হুম হুম দ্বিতীয় হুম কথা, আমি হুম ঈশান কিষানের সঙ্গে তুলনায় আমি যাচ্ছি না, তার কারণ ঈশান কিষানকে আমার মনে হয় না ইন্ডিয়া টিম প্রজেক্ট করবে। কারণ বিগত দিনে কিছু হুম 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 কন্ট্রোভার্সি নিয়ে হয়েছিল যে সিরিজে হুম উপলব্ধ ছিল না ও, যার জন্য ইন্ডিয়া টিম থেকে ওকে বসিয়ে দেওয়া হয়, আবার ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে বলা হয়। তো আমি সেই অর্থে হুম ওর সঙ্গে কোনো রকম তুলনায় যাচ্ছি না। আর ঈশান কিষানের যে রানগুলো এসেছিল সেগুলো এসেছিল ওপেনার হিসাবে। ঈশান কিষানকে মিডিল অর্ডারে এসে বড় রান করতে আমি তো দেখিনি ওয়ানডে ক্রিকেটে। যে 200টা করেছিল সেটা হুম ওপেনার হিসেবে বাংলাদেশে দেখি। ঠিক আছে? আর হুম ঈশান কিষানের কথাও যদি বলি, ওয়ার্ল্ড কাপের প্রথম যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা একটা প্রেসার সিচুয়েশনে ও উইকেট থ্রো করেছিল। তো ঈশান কিষান হুম মিডল অর্ডার হিসেবে আমার মনে হয় না ঈশান কিষান উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বলা যেতে পারে। কিন্তু মিডল অর্ডার হিসেবে ঈশান কিষান আরকি ইন্ডিয়া টিমে তো মিডল অর্ডার হিসেবে ঈশান কিষান চান্স পাচ্ছে না। কারণ মিডল অর্ডারে ওর থেকে বেটার প্লেয়ার রয়েছে। হুম এবার সেদিক দিয়ে দেখতে গেলে ঋষভ পান্তিও চান্সটা বেশি ঋষভ পান্তের চান্স পাওয়ার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে ইন্ডিয়া টিম এমন একটা প্লেয়ারের জন্য দেখুক যে প্রপার ক্রিকেটিং শটে বিশ্বাসী, ওয়ানডে ক্রিকেটে বিশেষ করে। হ্যাঁ, কারণ তো আমি কিছু আবারও বলবি? বলছি ওয়ানডে ক্রিকেটে মিডল ওভারের গুরুত্বটা সবথেকে বেশি। আর এই মিডল ওভারে স্ট্রাইক রোটেশনটা খুব বেশি করে জরুরি। উইকেট থ্রো করা কোনো মূল্যেই যাবে না। ইন্ডিয়া প্রথম ব্যাট করুক বা পরে ব্যাট করুক। এটা হচ্ছে কথা। হুম, বল। হ্যাঁ, ঈশান কিষানের একটা মাঝখানে বড় ম্যাচ আছে, যেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে তোর এশিয়া কাপের প্রথম ম্যাচটা, যে ম্যাচটা বৃষ্টির জন্য হয় না, যেখানে হুম, 64 রান মতন 3 উইকেট পড়ে গেছিল। হ্যাঁ তো হ্যাঁ সেখানে হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে ঈশান কিষান একটা ম্যাচ খেলেছিল, ওই ম্যাচে হয়তো খুব সম্ভবত 84 কি 87 রানের হুম ম্যাচ হুম হুম, একটা রান মাস, হ্যাঁ করেছিল। তো ওই একটা হ্যাঁ, ম্যাচই আমার মনে আছে। মিডিল অর্ডারে এসে সেই ধরেছিল, যেখানে মানে তাড়াতাড়ি উইকেট পড়ে গেছিল, বাট সেই রিদেমটা ধরেছিল। ইভেন সে যে এমনটা নয় যে পুরো ডিফেন্সিভ হয়ে গেছিল, সে চান্সও নিচ্ছিল, ঠিক আছে। হ্যাঁ, সেখানেই মানে বিষয়টা এখানেই যে ওর যে ওই দিনের ম্যাচ ছিল, সেখান থেকে বোঝা যায় যে মানে ঈশান কিষানকে সব জায়গায় প্রজেক্ট করা যায়, কিন্তু ইভেন যেহেতু একটা ইভেন কষ্ট। ডোমেস্টিকও, ইভেন রিসেন্ট ডোমেস্টিকও 6 নম্বরে এসে 100 করেছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মাঝে এসে এই রিসেন্টটা 2 দিন আগে, এবং ম্যাচটা হুম জিতেও গেছে হয়তো। এমন ছিল যে লাস্টে দুটো উইকেট বাকি ছিল এবং 12 রান দরকার, সেখানেও হুম দুটো 6 মেরে ম্যাচ জেতায়। তো যাই হোক, হুম কিন্তু বিষয়টা হচ্ছে ঈশান কিষানের মেন সমস্যা যে একটু কন্ট্রোভার্সি হয়েছে, যে মানে ওকে ওই যে তোর ও রেস্ট যে নিতে চাইছিল, বিসিসিআই দিতে চায়নি, সেটা হ্যাঁ, ভুল হ্যাঁ, হয়েছে। এরকম কিছু একটা হয়েছে। ও জাস্ট ওই কি মেন্টালি একটা প্রবলেম দিয়ে, যে ও রেস্ট, মেন্টালি খুব রেস্ট চাই, তো হ্যাঁ, তার জন্য হ্যাঁ বিসিসিআই দিতে আরেকটা চায়, কি দিতে চায়নি। হুম, বল। রিসেন্ট দিনে কিছু একটা মানে জানিয়েছিল যে অনেকদিন এমন হয়েছে যে বসে আছে ডাগ আউটে, হুম মানে প্রথম 15-এ থাকা সত্ত্বেও ম্যাচে প্রথম 11-এ চান্স পাইনি। তো সেই কারণে হুম একটা মেন্টাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, যে কারণেও আর কি বাধ্য হয় যে হ্যাঁ হ্যাঁ, নিজের ও নামটা ভালো বলতে। পারফর্ম তো করেও যাই চান্স হোক, পাচ্ছিল। এবার হুম আমার মনে হয় না যে ঈশান কিষান এই মুহূর্তে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাওয়ার একজন যোগ্য ক্যান্ডিডেট, যতই রান করুক। হুম হয়, যদিও আমাদের হাতে সিরিজ নেই, কিন্তু যদি দেখতে চাই তবে আগামী যে টি-20 সিরিজ আছে, যেমন হুম সাউথ আফ্রিকাতে হয়তো যাবে, এবং হুম ইংল্যান্ডের সাথেও 5টে টি-20 ম্যাচ আছে, সেখানে হুম। দেখতে পারে। তো আমার মনে হয় না যে ঈশান কিষান চান্স পাবে। এবার তোর মতে কোন কিপারকে নেওয়া আমারও উচিত মনে হয় হবে? না যে বিসিসিআই দেখছে, দেখার হলে শ্রীলঙ্কা সিরিজে হয়তো চান্স দিত, যেখানে শ্রেয়াস হুম, আয়ারকে চান্স দিয়েছে, ঠিক আছে। হুম, তো আমার মনে হয় না বিসিসিআই দেখছে, বিসিসিআই এর অপশনের হাতে তিনজনই। হুম, তবে আমারও মনে হয় বিসিসিআই এর ফার্স্ট চয়েস তোর কেএল বা ঋষভ পান্তের মধ্যে একজন, ঠিক আছে। আর ব্যাকআপ হিসেবে তারা যদি চোট পায়, ঠিক আছে, বা কোনো কারণে তারা বাইরে হয়, তবে সঞ্জু স্যামসনের চান্স আছে, নয় নেই। হুম, আচ্ছা। তো এই এটা টপিকে আমিও বলছিলাম এটাই। আর কি। হুম আমিও সেটা বলছিলাম আর কি যে সঞ্জু স্যামসন হয়তো বা প্রজেক্ট হবে না। কেউ চোট পেলে হুম তখনই আসতে পারে সঞ্জু স্যামসন মেইন স্কোয়াডে বা হুম এক্সটেন্ডেড স্কোয়াডে।
তবে আমি যেটা বারবার বলতে চাচ্ছিলাম যে ঋষভ পান্তের থেকে সঞ্জু স্যামসন ওডিআই ক্যারেক্টারটা ভালো একটা প্লেয়ার হিসেবে, যে ধরনের খেলতে ওকে দেখেছি। আর কিছু না, মনে হয় ঋষভ পান্তই চান্স পাবে ইন্ডিয়া টিমে এবছর ইয়েতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর কি। কিন্তু কে এল রাহুলই ফার্স্ট চয়েস আমার মনে হয় ইন্ডিয়া টিমের কাছে বর্তমানে, এটাই হবে। কে এল রাহুল যদি তার স্ট্রাইক রেটটা একটু বেটার করতে পারে, আমার ক্ষেত্রেও কে এল রাহুল ফার্স্ট চয়েস হবে, বাট আপাতত আমার ঋষভ পান্ত। তোর বাকি দুজনের? আমার মনে হয় যে কে এল রাহুলই বেটার। কে এল রাহুলই ফার্স্ট অপশন হিসেবে ইন্ডিয়া টিমে চান্স পাবে। এবং এবং সৌরদীপ যেটা বললো যে হয়তো যদি কেউ চোট পায় বা তুমি যেটা বললে সেই কেস সেইখানে হয়তো সঞ্জু স্যামসন খেলাতে পারে, তবুও আমি বলবো যে আমি সৌরদীপের সাথেই যাব, যে ও যেটা বললো যে যদি আমি দেখি সঞ্জু স্যামসনকেই চান্স দেওয়া উচিত। এবার বাকি বাকি তো আমাদের যে টিম সিলেক্টার্স এবং হেড কোচ এবং ক্যাপ্টেন যেটা ভালো বুঝবে তারা সেটাই করবে। আর তোর? আমার তো কে এল রাহুল, আমি শুরুতেই বলেছি আর কি। কে এল রাজের? রাহুল ছাড়া আমি কাউকে দেখছি না এই কম্পিটিশন। আমি দেখছি সঞ্জু স্যামসনকে দেখছি ঋষভ পান্তের জায়গায় এবং ফার্স্ট চয়েস হিসেবে কে এল রাহুল।